একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। ভালোবাসার মরশুমের ভালোবাসার গল্পগুলো নিশ্চয়ই খুব এনজয় করছেন। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আমি আপনাদের বন্ধু অন্তরা। ভালোবাসার মরশুমে আজকের গল্প প্রথম প্রেম। গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম এবং সেই সঙ্গে লিলি চ্যাটার্জি। তাহলে চলুন শুরু করে দিই আজকের গল্প। ও হ্যাঁ, দাঁড়ান, অনেকেই গল্প তো শুনছেন, অন্তত ভিউ দেখে তো আমরা তাই বুঝতে পারছি, কিন্তু শুধু গল্প শুনলে তো চলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, আর অবশ্যই কমেন্ট করতে হবে। প্রতি শুক্রবার ঠিক রাত 8টায় আসছে ভালোবাসার মরশুমের সিরিজ প্রেমের গল্প। গল্পের নাম এবং গল্প সম্পর্কিত তথ্যের জন্য চোখ রাখুন ভালোবাসার মরশুমের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। প্লিজ বাবু, রাগ করিস না। এই নিয়ে তোকে 15 বার ফোন করলাম, একবারও ধরলি না। প্লিজ রিপ্লাই দে, প্লিজ। ফোন যখন ধরছি না তখন বারবার ফোন করছিস কেন? আমি ব্যস্ত আছি, পরে কল করব। বিরক্ত করিস না। ব্যস্ত? এই শোন, এবার কিন্তু না অতিরিক্ত হয়ে যাচ্ছে। এমন কিছু ঘটেনি যার জন্য তুই এত ভাব নিচ্ছিস। যখন আমি রেগে যাব না তখন কিন্তু কিছুতেই রাগ ভাঙাতে পারবি না বলে দিলাম। সে তুই চকলেট, আইসক্রিম যা খুশি নিয়ে আসতে পারিস। ব্যাস শুরু হয়ে গেল থিসিস। না, এটা একেবারেই আমার বক্তব্য নয়, বক্তব্য আমাদের গল্পের নায়ক হিমাদ্রির। এমনিতে সায়ন্তনী বেশ শান্তশিষ্টই, কিন্তু রেগে গেলে হোয়াটসঅ্যাপে এই এত বড় বড় মেসেজ লিখে পাঠায়। সকালে যদি পড়া শুরু করেন তাহলে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, আর সেই মেসেজে কি না থাকে। সেই কবে হিমাদ্রি কোন বন্ধুর সঙ্গে মাঠে আড্ডা দিতে গিয়ে সায়ন্তনীর সঙ্গে দেখা করতে আসতে 15 মিনিট লেট করে ফেলেছিল। কোন সরস্বতী পুজোয় সায়ন্তনী বারবার বলে দেওয়া সত্ত্বেও হিমাদ্রি পাঞ্জাবি না পরে শার্ট পরে এসেছিল। এমনকি একবার ঘুমের ঘোরে সায়ন্তনীর ফেসবুক স্টোরিতে লাভ রিয়্যাক্টের জায়গায় হাহা রিয়্যাক্ট দিয়ে ফেলেছিল ভুল করে। সঙ্গে সঙ্গে শুধরেও নিয়েছিল ভুল, কিন্তু সেই ক্ষণিকের ভুলের ক্ষমা এখনো পর্যন্ত পায়নি হিমাদ্রি। তাই প্রত্যেকটা ঝগড়ার পর সমস্ত বিগত ঝগড়ার সঙ্গে এই ঘটনাটিও অ্যাড করতে ভোলে না সায়ন্তনী। অনেকবার গালে হাত দিয়ে চিন্তা করেছে হিমাদ্রি, কি করে এত কিছু মনে রাখতে পারে মেয়েগুলো? কবে কি অন্যায় হিমাদ্রি করেছে তার হিসাব চিত্রগুপ্তের খাতায় থাকুক বা নাই থাকুক, সায়ন্তনের মনে পুঙ্খানুপুঙ্খভাবে তার বিবরণ রয়েছে। অথচ সায়ন্তনীর ভুলগুলো কত সহজেই ভুলে যায় হিমাদ্রি। মাঝে মাঝে একটু অভিমান হয় ঠিকই, কিন্তু উপায় কি? একটু রাগ করে যে বসে থাকবে সেটুকু উপায় কি আছে? হয় সায়ন্তনী রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে হিমাদ্রিকে ভুল প্রমাণ করে ছাড়বে, আর না হলে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবে। ব্রহ্মাস্ত্র সেটা আবার কি? ওমা, বুঝতে পারলেন না? মেয়েদের সব থেকে বড় হাতিয়ার চোখের জল। এটাও কিন্তু আমার নয়, হিমাদ্রির বক্তব্য। এই ব্রহ্মাস্ত্রের সামনে হিমাদ্রি তার সমস্ত হাতিয়ার নামিয়ে ফেলতে বাধ্য। নাক মুখ ফুলিয়ে গালগুলো লাল লাল করে ঠিক যেই মুহূর্তে সায়ন্তনী কান্নাটা শুরু করে
হিমাদ্রি আরও একবার নতুন করে প্রেমে পড়ে। ওই কাঁপতে থাকা ঠোঁটগুলোর দিকে তাকালেই নিজেকে ঠিক রাখতে পারে না হিমাদ্রি। স্থান কাল পাত্র ভুলে জড়িয়ে ধরে সায়ন্তনীকে। ভালোবাসা বোধ হয় এরকমই হয়, একে অপরের শত অন্যায় ক্ষমা করে দেওয়া যায় এক মুহূর্তেই। আসলে ভালোবাসার মানুষটিকে কষ্ট পেতে দেখলে কারই বা ভালো লাগে বলুন? ওই দেখেছেন, এই এতগুলো কথার মধ্যে আজকের ঝগড়ার টপিকটাই তো আপনাদের বলা হয়নি। তো হয়েছে এমন, গতকাল সায়ন্তনী পিকনিক করতে গিয়েছিল পাখিদের বাড়িতে। গার্লস পিকনিক ছিল, তাই বয়েজ নট অ্যালাউড। এদিকে পাখি যখন ইনস্টাতে ছবি দেয়, একটি ছেলেকে দেখতে পেয়েই হিমাদ্রির মাথাটি গরম হয়ে যায়। না না, ছেলেটা পিকনিক অ্যাটেন্ড করেছে, তাতে কোনো আপত্তি নেই হিমাদ্রির, কিন্তু ওকে মিথ্যে কথা বলা হয়েছে, এটাতেই আপত্তি হিমাদ্রির। আজ অবধি সায়ন্তনীর কোনো কাজে বাধা দেয়নি হিমাদ্রি, তাই মিথ্যে কথা একেবারেই সহ্য করতে পারে না হিমাদ্রি। কিরে, রিপ্লাই দিল হিমাদ্রি? কে হিমাদ্রি? নেকা, তুমি জানো না কে হিমাদ্রি? না, জানি না, আমি চিনি না, জানি না। তাহলে আমি এক্ষুনি চিনিয়ে দিচ্ছি। হিমাদ্রি সরকার, 3rd ইয়ার, কম্পিউটার সায়েন্স, 5 ফুট 7 ইঞ্চি হাইট, গায়ের রং মাঝারি, একটু গোলগাল, পড়াশোনাতেও তুখোর, বাবা মায়ের একমাত্র সন্তান। ও হ্যাঁ, তার একটা প্রেমিকাও আছে, 2nd ইয়ার, ইংরাজি অনার্স। মিষ্টি মতন সায়ন্তনী ঘোষের প্রেমে হাবুডুবু খাচ্ছেন হিমাদ্রি, তাও আবার আজ থেকে নয়, বছর 4 আগে থেকে। কিরে, এবার বল, চেনা চেনা লাগছে কি? না, লাগছে না। আমার সঙ্গে হিমাদ্রির কোনো সম্পর্ক নেই। ব্রেক আপ। হ্যাঁ রে, এই নিয়ে তোদের কতবার ব্রেকআপ হলো? হ্যাঁ, তা প্রায় হাফ সেঞ্চুরি তো হয়ে গেছে আশা করি। এইবারেরটা ফাইনাল। শিওর? ইয়েস। যাক বাবা, বাঁচা গেল। কেন, কি হলো? আরে আমাদের কলেজের ওই বাংলা ডিপার্টমেন্টের মীনাক্ষী সমাদ্দার বারবার এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার ফ্রেন্ড লিস্টে ওই হিমাদ্রি বলে ছেলেটা কে। তুই কি বললি? আমি আবার কি বলবো, বললাম আমার দাদার মতো। বলিসনি ওর গার্লফ্রেন্ড আছে? কেন বলবো? এই তো তুই বলছিস ব্রেকআপ। আরে সে তো এখন বললাম, তখন তো আর ব্রেকআপ হয়নি। ঠিক আছে ঠিক আছে, আমি বলে দেবো যে তখন অ্যাফেয়ার ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। তাই তুই যদি চাস নাম্বারটা আমি কিন্তু তোকে দিতে পারি। কি বললি? তুই তুই আমার হিমাদ্রির নাম্বার ওই শাকচুন্নিটাকে দিবি? দাঁড়া, তোরই একদিন কি আমারই একদিন। অসভ্য শয়তান মেয়ে একটা। কোনোদিন আমাকে আর ফোন করবি না। তোকে আমি অভিশাপ দিলাম, তোর ক্রাশ কোনোদিন তোর দিকে তাকাবে না। চল রাখ ফোন। রেগে গিয়ে নাকের জলে চোখের জলে হয়ে ফোনটা কেটে দিল সায়ন্তনী। আর ওদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলল পায়েল। উফ, এরা যে বিয়ে করে কি করে সংসার করবে ভগবানই জানে। কবে যে বড় হবে সায়ন্তনী। অবশ্য ওরই বা কি দোষ? বন্ধু বান্ধবী থেকে শুরু করে সায়ন্তনীর মা মামা, এমনকি হিমাদ্রিও মাথায় করে রেখেছে সায়ন্তনীকে। আদরে আদরে বাঁদর হয়ে উঠছে মেয়েটা। তবে এতটা জেদি ছিল না মেয়েটা। ক্লাস 7-এ পড়তে বাবাকে হারায় সায়ন্তনী। বড় বাবা ন্যাওটা ছিল মেয়েটা। বাবা মেয়েকে চোখে হারাতো, তাই বাবার মৃত্যুটা একেবারেই মেনে নিতে পারেনি সায়ন্তনী। প্রথম দিকটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে একদম কথা বলতো না। ধীরে ধীরে প্রচণ্ড জেদি আর একগুঁয়ে হয়ে উঠেছে। এমনিতে কিন্তু শান্তশিষ্টই, কিন্তু রেগে গেলে বা অভিমান হলে অন্য রূপ ধারণ করে ফর্সা মিষ্টি গোলগাল এই মেয়েটা। হিমাদ্রি একটা ইয়ার সিনিয়র হলেও হিমাদ্রি সায়ন্তনী সবাই একসাথেই কোচিং ক্লাসে বাংলা পড়ত। আর সেখান থেকেই সায়ন্তনীর সঙ্গে হিমাদ্রির বন্ধুত্ব। শুধুই বন্ধুত্ব। এই তো মাত্র 4 বছর আগেই ওদের বন্ধুত্বটা এক ধাপ এগিয়ে ভালোবাসায় পরিণত হয়েছে। তাই এখনো তুই আর তুমির মধ্যে একটা কনফিউশন থেকে গেছে ওদের।
নিয়ম করে প্রত্যেক রবিবার সায়ন্তনীর সঙ্গে দেখা করে হিমাদ্রি। আগে যখন এখানেই থাকতো প্রায় দেখা হতো সায়ন্তনীর সঙ্গে, কিন্তু এখন ভিডিও কল, ফোন আর মাঝে মাঝে চ্যাট এর উপরেই নির্ভর করতে হয়। আর এই কারণেই ভুল বোঝাবুঝিটা ইদানিং বড়ই বেশি হচ্ছে দুজনের মধ্যে। আসলে চোখের সামনে প্রাণের মানুষটিকে দেখতে পেলে সহজেই তার মান ভাঙানো সম্ভব। তার ছোট ছোট আবদারগুলো পূরণ করে নিমেষেই তার মন ভালো করে দেওয়া যায়। ফোন অথবা মেসেজে একেবারেই তা অসম্ভব। তাছাড়াও দিন রাত ফোনে মুখ গুজে থাকা একেবারেই না পছন্দ হিমাদ্রির। সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি অ্যাক্টিভ নয় হিমাদ্রি। ইনস্টাতে এখনো পর্যন্ত অ্যাকাউন্টই নেই। পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস হিমাদ্রি। খুব তাড়াতাড়ি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই প্রাইভেট কলেজে পড়ার জন্য এডুকেশন লোন নিতে হয়েছে। যে করেই হোক চাকরিটা পেতেই হবে। হিমাদ্রিকে নিজের পায়ে দাঁড় করাতে গিয়ে বাবা মাকে অনেক স্বপ্নের বিসর্জন দিতে হয়েছে। তাই যে করেই হোক বাবা মাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চায় হিমাদ্রি। আর তার জন্য যত কঠোর পরীক্ষা দিতে হয় দিতে প্রস্তুত। আর তাছাড়াও সায়ন্তনী আর হিমাদ্রির দুই পরিবার তাদের সম্পর্কের কথা শুরু থেকেই জানে। আর দুই পরিবার খুব তাড়াতাড়ি ওদের দুজনকে সেটেলও দেখতে চায়। তাই আর কোনো রিস্ক নিতে চায় না হিমাদ্রি। বর্তমানে পড়াশোনাতেই সম্পূর্ণরূপে কনসেন্ট্রেট করতে চায় ও। স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছিল হিমাদ্রি। শনিবার ফিরতে দেরি হলেও আজকে সকালে ক্লাস না থাকায় তাড়াতাড়ি বেরিয়েছে হিমাদ্রি। ভেবেছে স্টেশন বাজার থেকে একগোছা গোলাপ কিনে একেবারে হানা দেবে সায়ন্তনীর বাড়ি। খুব ভালোবাসে মেয়েটা সাদা গোলাপ। ভাবতে ভাবতে টোটো স্ট্যান্ড পেরিয়ে স্টেশন বাজারের দিকে এগিয়ে গেল হিমাদ্রি। মোড়ের মাথার ফুলের দোকানটায় অনেক রঙের ফুল ঠাসাঠাসি করে রাখা রয়েছে। দেখে মনে হচ্ছে যেন রং মেলান্তি খেলা। মনে হচ্ছে এক টুকরো ক্ষীরাই যেন চোখের সামনে ভাসছে। একগোছা সাদা গোলাপ কিনল হিমাদ্রি। আর ওই একগোছা সাদা গোলাপের মাঝে একটা লাল গোলাপ রেখে দিল। ভালোবাসার মানুষের জন্য ভালোবাসার প্রতীক লাল গোলাপ। ফুলগুলো যত্ন করে সামলে নিয়ে আবার টোটো স্ট্যান্ডের দিকে এগোলো হিমাদ্রি। হিমাদ্রিদের মফস্বলে টোটো এসেছে বেশ কয়েক বছর হয়ে গেল। এই যানটিকে বেশ ভালোই পছন্দ হিমাদ্রির। চারপাশটা কিরকম খোলামেলা। তবে হ্যাঁ, মাঝে মাঝে ঝাঁকুনিটা বড্ড অসহ্য লাগে। টোটো স্টেশন বাজার অতিক্রম করে যত মফস্বলের ভিতরের দিকে প্রবেশ করতে থাকলো চিত্রটাও আস্তে আস্তে বদলাতে শুরু করলো। হিমাদ্রিদের বাড়িটা বাজার পেরিয়ে বেশ ঘন জনবসতিপূর্ণ এলাকায়, কিন্তু সায়ন্তনীদের বাড়িটা বাজার টাজার পেরিয়ে বেশ খানিকটা ভিতরে। এই জায়গাটা একটু অন্যরকম, পরিবেশটা একটু গ্রাম্য। রাস্তাঘাট সবই খুব ভালো, তবে এই এলাকাটায় ফ্ল্যাট বাড়ির সংখ্যা কম, গাছগাছালি, মাঠ, পুকুর ইত্যাদির সংখ্যা অনেক বেশি। এদিকটা এলেই মন ভালো হয়ে যায় হিমাদ্রির। তবে সায়ন্তনীর আবার নিজের বাড়ির এলাকার থেকেও হিমাদ্রিদের বাড়ির এলাকাটা বেশি পছন্দ। এই চঞ্চল মেয়েটি আদতেই হিমাদ্রির একেবারেই উল্টো। টোটো করে যেতে যেতে এক মনে সায়ন্তনীর কথাই ভাবছিল হিমাদ্রি। খুব রেগে আছে মেয়েটা। তার উপর হিমাদ্রি আবার রাগ করে মেসেজের রিপ্লাই দেয়নি। ওকে দেখলে মেয়েটা যে কি করবে জানে না হিমাদ্রি। আছড়ে কামড়ে একেবারে শেষ করে দেবে হয়তো। ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল হিমাদ্রি। প্রায় পৌঁছেই গেছে। প্রাইমারি স্কুল পেরিয়ে ছোট্ট একটা মাঠ, আর তার পাশে কয়েকটা কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ, আর সেটা পেরিয়েই বাঁ দিকের গলিতে সায়ন্তনীদের বাড়ি। টোটো মাঠ পেরোতেই হঠাৎ করেই চমকে উঠল হিমাদ্রি। সায়ন্তনী না? হ্যাঁ তাই তো।
ততক্ষণে টোটো গাছের সারি পেরিয়ে গিয়েছে। এই ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও তো। টোটোতে আর কোনো প্যাসেঞ্জার ছিল না, তাই টোটো দাঁড়িয়ে পড়ল। বেশ কিছুটা এগিয়ে গেলেও এখান থেকে বেশ স্পষ্টই দেখা যাচ্ছে ফর্সা রঙের উপর রানী কালারের সালোয়ার কামিজ। এই গোধূলি আলোয় চোখে ঝিলমিল লাগিয়ে দিচ্ছিল হিমাদ্রির। একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে সায়ন্তনী। এটা আবার কি? আগে তো কখনো দেখেনি হিমাদ্রি। নিজের মনে মনেই ভাবতে লাগলো হিমাদ্রি। নিশ্চয়ই কোনো নতুন বন্ধু হবে, নোটস দিতে এসছে মেবি। ভালোই হলো, আমি বরং চুপটি করে বাড়িতে গিয়ে অপেক্ষা করি। ম্যাডাম বাড়ি ফিরলে দেখেই চমকে উঠবেন। একটু বাঁকা হাসি দিয়ে আবার টোটোয় চাপলো হিমাদ্রি। আপনি কিন্তু খুব হাসির কথা বলেন। ও তাই বুঝি? যাক, তাও তোমার কোনো কাজে লাগলাম তো। আচ্ছা, বলছিলাম এই আপনি আজ্ঞেটা কি কম্পালসারি? মানে আমার এতটাও কিন্তু বয়স বেশি নয়। না না, আসলে না, আমি খুব সহজে কাউকে তুমি বলতে পারি না। হয় আপনি, না হলে সোজাসুজি তুই। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আপনার সাথে কথা বলতে পারছি, এটাই আমার অনেক বড় প্রাপ্তি। সেই পিকনিকে আপনার সঙ্গে আলাপ হওয়ার পরেই খুব ইচ্ছে ছিল একবার সামনাসামনি কথা বলবো। খুব ভালো লাগলো কথা বলে। আমারও। আপনাকে তো কতবার বললাম বাড়িতে আসতে। আমার মায়ের সঙ্গে আলাপ হলে আপনার খুব ভালো লাগতো। আমি মাকে আপনার গল্প করেছি, আপনি কত ভালো গিটার বাজান, গান করেন। আর তাছাড়াও আপনার হাতের লেখাটিও কিন্তু অসাধারণ। আর আপনি যে ফটোগুলো... হয়েছে হয়েছে ম্যাডাম, অনেক হয়েছে, অনেক সুখ্যাতি হয়ে গেছে। বলছিলাম, আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি। অভয় দেন তো বলি? নির্ভয় বলে ফেলুন। আপনি পাখির মাস্তুতো দাদা, তাই আপনিও তো আমার দাদার মতোই। আপনি আমাকে অযথা ভয় পাবেন কেন? এই এক মিনিট। আচ্ছা, আপনাদের এই মেয়েদের সমস্যাটা ঠিক কি বলুন তো? একটা সম্পর্ক পাতানোটা কি মাস্ট? হয় দাদা, না হলে ভাই। কেন আমরা ভালো বন্ধু হতে পারি না? এমা তা কেন? নিশ্চয়ই আমরা ভালো বন্ধু হতে পারি। তাহলে এই বন্ধুর প্রথম আবদার আপনাকে রাখতেই হবে ম্যাডাম। আমার সঙ্গে এক কাপ কফি খেতে যেতেই হবে, আর সেটা আজ এবং এখনই। প্রস্তাবটা শুনেই মনে মনে চমকে উঠল সায়ন্তনী। কিছুদিন আগেই বান্ধবীরা মিলে পাখিদের ছাদে একটা পিকনিক অর্গানাইজ করেছিল, আর সেখানে ছেলেরা ছিল নট অ্যালাউড। তাই মন চাইলেও হিমাদ্রিকে ডাকতে পারেনি সায়ন্তনী। পাখির দাদা হঠাৎ করেই হাজির হয়েছিল। পিকনিকের খবর তার কাছেও ছিল না। ওদের গ্রুপটার কারোরই ইচ্ছা ছিল না পাখির দাদা ওদের পিকনিক অ্যাটেন্ড করুক। কিন্তু কি আর করণীয়, পাখির বেজার মুখটা দেখে সবাই রাজি হয়ে যায়। তবে পাখির এই মাস্তুতো দাদা কিন্তু খুবই মিশুকে। খুব তাড়াতাড়ি সকলের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। খুব ভালো গিটার বাজায় গৌরবদা, খুব ভালো ফটো তুলতে পারে। তার প্রেজেন্সটাই পিকনিক একদম জমজমাটি করে তোলে। সায়ন্তনীরও বেশ ভালো লাগছিল এই ছেলেটিকে। সম্ভবত কোনো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করে। পিকনিক মিটে যাবার পর গৌরবের সঙ্গে সায়ন্তনীর বেশ কিছুক্ষণ কথা হয়, আর তখনই ফোন নাম্বারটাও এক্সচেঞ্জ হয়। গতকাল রাতে ফোন করে আজকে এখানে দেখা করার জন্য জোর করে গৌরব। সচরাচর অচেনা অজানা ছেলের সঙ্গে খুব একটা গল্পগুজবে অভ্যস্ত নয় সায়ন্তনী। খুব একটা ভালো লাগে না ওর, কিন্তু কেন জানে না গৌরবকে ইগনোর করতে পারে না। আরে ও ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? যাবেন না? এবার হকচকিয়ে গেল সায়ন্তনী। কি করবে বুঝতেই পারছে না। আর চোখে গৌরবের গাড়িটার দিকে তাকালো সায়ন্তনী। বাইক সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই ওর, তাই মডেল নাম্বারটা না জানলেও ওই রয়্যাল এনফিল্ড লেখাটাই বড্ড টানছে সায়ন্তনীকে। বাইকে চাপতে খুব ভালো লাগে সায়ন্তনীর। কতবার বলেছে হিমুকে বাইক কিনতে, অন্তত পক্ষে একটা স্কুটি।
কিছুতেই রাজি হয় না ছেলেটা। খালি বলে দাঁড়া, একটা চাকরি পাই, তারপর গাড়ি বাড়ি সব হবে। ওর সব বন্ধুরা বয়ফ্রেন্ডের সঙ্গে বাইকে করে ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, কিন্তু হিমু খালি পড়া পড়া পড়া। একটু ঘুরতে যাওয়ার বায়না করলেই সেই এক ডায়লগ, পড়তে বস সায়ন্তনী। এই তো মাসখানেক আগে শাহরুখ খানের নতুন সিনেমা রিলিজের আগের দিন কত বায়না করেছিল সায়ন্তনী একটিবার হিমুর সঙ্গে সিনেমা দেখতে যাবে, কিন্তু হিমু ভারী গলায় উত্তর দিয়েছিল, ঘোরা বেড়ানো তো সারা জীবনের জন্য পড়েই রইল, কিন্তু এই সময়টা চলে গেলে আর তো ফিরে পাবি না। নিজের কেরিয়ারটা তৈরি কর। তুই তো জানিস আমার বাড়ির পরিস্থিতিটা। আমি যদি সিরিয়াস না থাকি কি করে ভবিষ্যতে সবটা ম্যানেজ করব বলতো? ধুর, তোমার খালি সবটাতেই পড়া পড়া। আরে শাহরুখ খানের সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে না পারলে কি হবে? দেখতে না পারলে কি আর হবে, বন্ধুরা আগে দেখে ফেলবে, আর কলেজে এসে সবাই যখন গল্প করবে আমি পার্টিসিপেটই করতে পারবো না। ক্যাবলার মতো মুখ করে বসে থাকতে হবে। গ্রো আপ সায়ন্তনী, কি ছেলে মানুষই করছো? তুমি কি আর সেই ছোটটি আছো যে এরকম বায়না করছো? এরকম করতে থাকলে আমি কিন্তু কাকিমাকে নালিশ করতে বাধ্য হব। তারপর আর কি, ভালো মানুষের মতো বইপত্র নিয়ে পড়তে বসতে হয়েছিল সায়ন্তনীকে। তারপর কিছুদিন বাদে মায়ের সঙ্গে গিয়ে সিনেমাটা দেখে এসেছে সায়ন্তনী। মাঝে মাঝে খুব রাগ হয় হিমুর ওপর, বয়ফ্রেন্ড কম আর দাদু বেশি মনে হয়। এটা করো না, ওটা করো না, এটা খেও না, ওখানে যেও না, বিরক্তিকর। এখানে থাকলে অন্তত পক্ষে দেখাটা তো হতো, এখন সেটাও সম্ভব নয়। সেই কবে একটা রবিবার আসবে তবে। হিমুর কথা ভাবতে ভাবতেই মাথাটা চট করে গরম হয়ে গেল সায়ন্তনীর। আগে পরে কিছু চিন্তা না করেই রাজি হয়ে গেল। রয়্যাল এনফিল্ড ছুটল মাগস অ্যান্ড মোর ক্যাফের দিকে। ও, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? ফোনটা বার করে দেখো, কতবার ফোন করেছি। দেখেছি, রিসিভ করার সময় পাইনি। কেন, কি এমন রাজকার্য করছিলে যে ফোনটা ধরতে পারলে না? চুপ করো না মা, সব সময় ঘ্যান ঘ্যান করো কেন? ভালো মুডটাই না বিগড়ে দাও। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। খুব লায়েক হয়ে গেছো তো। সব সময় খালি গজ গজ গজ। মাকে কথা শেষ করতে না দিয়েই গজগজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল সায়ন্তনী। সবে 7:30 বাজে। এমন কি দেরি করেছে সায়ন্তনী? ঘরে পা দিয়েই স্টাডি টেবিলের দিকে তাকিয়ে চমকে উঠল সায়ন্তনী। মা, ও মা, মা, হিমু এসেছিল? সেটাই তো বলার চেষ্টা করছিলাম মা, তোমার তো শোনার সময় নেই। এসেছিল অনেকক্ষণ, অপেক্ষা করে করে এই আধ ঘন্টা হলো চলে গেল। চলে গেল? হ্যাঁ, চলে গেল। দু চোখ জলে ভরে উঠল সায়ন্তনীর। মাথা নিচু করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে থমকে দাঁড়ালো মায়ের গলার শব্দে। আর শোনো, ভালো ছেলেটার জীবনটা এইভাবে নষ্ট করো না। তুমি যদি হিমাদ্রির বিষয়ে সিরিয়াস না হও, ওকে জানিয়ে দিও। মা প্লিজ। কান্না ভেজা গলায় কোনোভাবে উত্তরটা দিয়ে নিজের ঘরের দিকে দৌড় লাগালো সায়ন্তনী। আজ রবিবার, ঠিক বিকেল 4:30 বাজে। প্রতি রবিবারের মতো আজও সায়ন্তনী গঙ্গার ঘাটের 3 নম্বর সিঁড়িটার বাঁ দিক ঘেঁষে বসে রয়েছে। প্রতি রবিবার ওই আসতে দেরি করে, আজ আগে আগেই চলে এসেছে। গতকাল সারা রাত ঘুম হয়নি। গোলাপগুলোর উপর হাত বোলাতে বোলাতে চোখের জল ফেলেছে সায়ন্তনী। গোলাপের সঙ্গে একটা ছোট্ট কাগজে কয়েকটা লাইন লিখে রেখেছিল হিমাদ্রি। কাল থেকে আজ পর্যন্ত লাইনগুলো যে কতবার পড়েছে ও তা নিজেও জানে না। আর লাইনগুলো যতবার পড়েছে চোখে জল এসেছে। এসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম। তুই হয়তো খুব গুরুত্বপূর্ণ কাজে কোথাও ব্যস্ত। স্টেশনে নেমে গোলাপগুলো দেখে বড্ড মিস করছিলাম তোকে, তাই তোকে না জানিয়েই সারপ্রাইজ দিতে চলে এসেছিলাম। কাল দেখা হবে, বাই। কিরে, কতক্ষণ? এই তো একটু আগেই এলাম।
ও, তা মুখটা ওরম গোমরা করে বসে আছিস কেন? কোথায়? এই তো হাসছি তো। পেঁচি একটা। আমি পেঁচি হলে তুই হুতুম পেঁচা। চলে গেলি কেন কালকে? আর একটু অপেক্ষা করতে পারলি না? বাড়িতে মা অপেক্ষা করছিল, অনেকক্ষণ ছিলাম আমি। ফোনও করেছিলাম তোকে, হয়তো সাইলেন্ট করা ছিল তোর ফোন। এই রাগ করেছিস তুই? না, ভুলটা তো আমারই, ইনফর্ম করা উচিত ছিল। কলেজে পড়ছিস, পড়াশোনার কাজে এদিক ওদিক যেতে হয়। আচ্ছা স্যার, ওসব বাদ দে, তারপর বল কি করলি সারা সপ্তাহ? ইচ্ছা করেই গতকালের ঘটনাটা চেপে গেল হিমাদ্রি। ভালোবাসা মানেই জোর করে তার ওপর অধিকার ফলাতে হবে তার কোনো মানে নেই। সায়ন্তনী যদি কিছু ব্যক্তিগত রাখতে চায় তাতে কোনো আপত্তি নেই হিমাদ্রির। সমস্যা অন্য জায়গায়। হিমাদ্রি কি সায়ন্তনীর বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? যে মেয়েটা পাড়ার দোকানে চিপস কিনতে গেলেও দুবার করে ফোন করত হিমাদ্রিকে, সেই মেয়েটা অচেনা একজনের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে গল্প করবে, আর সেটাও হিমাদ্রিকে না জানিয়ে। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে গতকাল থেকে। কিছু একটা ভুল হচ্ছে, কিছুতেই কিছু যেন মিলছে না। হয়তো ছোট্ট বিষয়, বড্ড বেশি গুরুত্ব দেওয়া হয়ে যাচ্ছে। না চাইতেও অনেকটা বেশি ভেবে ফেলছে হিমাদ্রি। সত্যি কি বেশি ভাবছে? সূর্যিমামা পশ্চিম আকাশে টুপ করে ডুব দিতেই চারিদিকে ছড়িয়ে পড়ল অন্ধকার। জ্বলে উঠল স্ট্রিট লাইট। সেই আলো আঁধারি পরিবেশে হিমাদ্রির কাছে আরও একটু ঘেঁষে এলো সায়ন্তনী। বাঁ হাত দিয়ে সায়ন্তনীকে আরও একটু কাছে টেনে নিল হিমাদ্রি। একে অপরের চোখের দিকে তাকালো। আর তারপর, এই যে আপনারা এখানে কি করছেন? ছেলে মেয়ে দুটো প্রেম করছে শান্তিতে, একটু প্রেম করতে তো দিন। এরপর আবার 1 সপ্তাহ পরে দেখা হবে, ততক্ষণে নিরিবিলিতে ওরা একটু আলাপ আলোচনা করুক। চলুন আমরা যাই গৌরবের বাড়িতে, দেখি গৌরব কি করছে। এই নিয়ে 4 বার মেসেজ লিখে 4 বারই মুছে ফেলল গৌরব। কত সহজ 3টে ওয়ার্ড, কত সরল। ধুর, মুখে বলা তো দূর, লিখতে গিয়েও তো চাই 50 বার হোঁচট খেতে হচ্ছে। আই লাভ হবে না, হবে না, তার থেকে বরং সামনাসামনি দেখা হলে চেষ্টা করা যাবে। আচ্ছা, সায়ন্তনী আবার ভুল বুঝবে না তো? ওর কোনো বয়ফ্রেন্ড নেই তো আবার? এই সেরেছে, এই গৌরব তো দেখছি আবার আমাদের সায়ন্তনীর প্রেমেই হাবুডুবু খাচ্ছেন। কি আর করা যাবে, প্রেমে তো আর মানুষ দিন রাত সময়ক্ষণ এসব দেখে পড়ে না। কোথা থেকে যে কি হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না, কি বলুন? আর যখন হুঁশ ফেরে ততক্ষণে বল বাউন্ডারির বাইরে। আজ সোমবার, কলেজ থেকে সবে হোস্টেলে ফিরেছে হিমাদ্রি। সন্ধেবেলা আর কিছুতেই বই খুলতে ইচ্ছে করছে না। বারবার চোখের সামনে সায়ন্তনীর মুখটাই ভাসছে। করবে না ভেবেও এই অসময়ে সায়ন্তনীকে ফোনটা করেই ফেলল হিমাদ্রি। The person you have called is speaking to someone else. You can wait or call again later. কল ওয়েটিংয়ে। গৌরবের সঙ্গে গল্পে মত্ত ছিল সায়ন্তনী। হঠাৎ করে এই অসময়ে হিমাদ্রির ফোন ঢুকছে দেখে ঘাবড়ে যায় সায়ন্তনী। গৌরবকে কিছু না বলেই কলটা কেটে হিমাদ্রিকে কল ব্যাক করে সায়ন্তনী। হ্যালো, কি গো, ফোন করেছিলে? মানে এই অসময়ে? হ্যাঁ, আসলে ওই এমনি ভালো লাগছিল না পড়তে বসতে, তাই ভাবলাম। বাবা, ভূতের মুখে রাম নাম, তোমার আবার পড়তে বসতে ভালো লাগছিল না? বেশ মজা করেই কথাটা বলল সায়ন্তনী, কিন্তু এই সামান্য কথাতেও হিমাদ্রির যেন মনে হলো সায়ন্তনী ওর সঙ্গে ব্যঙ্গ করছে। গাটা কেমন যেন চিরবির করে উঠল। অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল, বুঝলাম, ফোন করে খুব বিপদে ফেলে দিলাম না? মানে কিসের বিপদ? না
না মানে ব্যস্ত ছিলি তাই। হ্যাঁ মানে সামনেই তো পরীক্ষা, তো ওই আমি পাখির সঙ্গেই কথা বলছিলাম। কোনো রকমে উত্তরটা দিল সায়ন্তনী। ঠিক আছে কোনো ব্যাপার নয়, তুই তো এখন পড়তে বসবি, আমিও তাহলে পড়তে বসি। কাল আবার এমকের ক্লাস আছে। রাখি রে। ফোনটা কেটে গেল, আর সেই সঙ্গে সম্পর্কের তালটাও। হিমাদ্রিকে মিথ্যে বলল সায়ন্তনী, কিন্তু কেন? মিথ্যে বলার মতো তো কিছু হয়নি। নিজের ব্যবহারটাই কেমন যেন অদ্ভুত লাগলো সায়ন্তনীর। তাহলে কি ও কিছু ভুল করছে? না, গৌরব তো ওর খুব ভালো বন্ধু, জাস্ট একটু গল্প করে, আড্ডা দেয়। পাখি, স্বর্ণালী, পায়েলদের সঙ্গে যেমন গল্প করে ঠিক তেমনই। তাহলে হঠাৎ হিমাদ্রিকে মিথ্যে বলতে গেল কেন? পায়েল, এরকমটা কেন করলাম বলতো? তোর মাথাটা খারাপ হয়ে গেছে সায়ন্তনী? তোর কোনো কাজেই তো হিমাদ্রিদা বাধা দেয় না, তাহলে তুই হঠাৎ মিথ্যে বলতে গেলি কেন? তুই তো কোনো অন্যায় করিসনি, নাকি অন্যায় করছিস সায়ন্তনী? কি বাজে বকছিস? তুই জানিস না হিমাদ্রি আমার কাছে কি? তাহলে মিথ্যে বললি কেন? জানিস একটা মিথ্যে ঢাকতে আরো কত মিথ্যের আশ্রয় নিতে হতে পারে ভবিষ্যতে। তুই যদি কিছু ভুল না করিস তাহলে ভয়টা কোথায়? আসলে আমার বারবার মনে হচ্ছে হিমু যদি আমাকে ভুল বোঝে। তুই জানিস সেদিনও যখন বাড়িতে এসেছিল, চলে যাওয়ার পর একবারও আমাকে ফোন করেনি, আমাকে জিজ্ঞেসও করেনি যে আমি কোথায় গিয়েছিলাম। পরের দিন যখন দেখা হলো তখনও কিছু বলল না। আমি জানি ওর হয়তো খুব খারাপ লেগেছে, কিন্তু তা সত্ত্বেও কি? এইভাবে কিন্তু তুই জটিলতা আরো বাড়াচ্ছিস সায়ন্তনী। শোন, আজকে রাতেই ফোন করে সমস্তটা জানাবে হিমাদ্রিদাকে, না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। অন্য কারোর মুখ থেকে যদি হিমাদ্রিদা জানতে পারে খুব খারাপ হবে। কি রে, বুঝলি আমার কথাটা? সম্মতি জানিয়ে ফোনটা কেটে দিল সায়ন্তনী। ঠিক রাত 10টায় অ্যাজ ইউজুয়াল কল করলো হিমাদ্রি, কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই সত্যিটা হিমাদ্রিকে জানাতে পারল না সায়ন্তনী। থাক না যেমন চলছে, শুধু শুধু আর বিষয়টাকে ঘাঁটিয়ে বাড়িয়ে লাভ কি? তার থেকে বরং গৌরবের সঙ্গে কথা বলা কমিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক ভেবেচিন্তে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলো সায়ন্তনী। দেখতে দেখতে আরও একটা রবিবার চলে এলো। সামনেই কলেজের স্পোর্টস আর ফেস্ট, তাই এক সপ্তাহ ক্লাস ঠিকঠাক হবে না। হিমাদ্রি ঠিক করেছে এই এক সপ্তাহ বাড়িতেই থাকবে। একটানা হস্টেলে থাকতে থাকতে আর ওখানকার খাবার খেতে খেতে বিরক্ত হিমাদ্রি। আর তাছাড়া অনেক দিন হয়ে গেল সায়ন্তনীকে নিয়ে কোথাও ঘুরতে যায়নি। এই সপ্তাহে অনেকটা সময় কাটাবে সায়ন্তনীর সঙ্গে। সত্যিই তো, কতই বা বয়স ওদের। এই বয়সে একটু এদিক ওদিক ঘুরতে যাওয়া, শপিং করা, মুভি দেখা, এইসব ইচ্ছে করাটাই তো স্বাভাবিক। অনেক দিন ধরে মেয়েটা বায়না করছে, একদম সময় দিতে পারছিল না হিমাদ্রি। মেয়েটার তো সত্যি কোনো চাহিদা নেই, শুধু একটু সময় কাটাতে চায় হিমাদ্রির সঙ্গে। তাই ঠিক করেছে হিমাদ্রি এই সপ্তাহটা শুধু সায়ন্তনীর। সপ্তাহের মধ্যেখানে মানে বুধবার বাড়ি ফিরে এলো হিমাদ্রি। আজ অনেক করে কুশল বলেছে ওর সঙ্গে দেখা করতে। কি একটা নতুন ক্যাফে খুলেছে ওদের ওখানে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে কুশলের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেল হিমাদ্রি। হ্যালো, হ্যাঁ আমি এই তো ক্যাফের সামনেই দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি এসো গৌরবদা, আমাকে বাড়ি ফিরতে হবে। কথা শেষ হওয়ার আগেই রয়্যাল এনফিল্ড এসে দাঁড়ালো মাগস অ্যান্ড মোর ক্যাফের সামনে। গাড়ি থেকে নেমে সায়ন্তনীকে নিয়ে ক্যাফের মধ্যে ঢুকে পড়ল গৌরব। দেখো গৌরবদা, আজ তোমার জন্মদিন বললে, তাই আমি দেখা করতে এলাম। তোমার যা বলার আছে প্লিজ একটু তাড়াতাড়ি বলো। তোমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এই তো? আরে বাড়ি যাবে, আমি কি মানা করেছি? না, আসলে আজকে হিমু বাড়ি ফিরছে, ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি আর পায়েল, সেটা নিয়েই একটু। উফ সায়ন্তনী, আজকে আমার জন্মদিন, প্লিজ আজকে একটু আমায় সময় দাও। মানছি আমাদের
বন্ধুত্বটা নতুন, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে তোমাকে খুব কাছের মনে করি, আর তাই তোমার সাথে সেলিব্রেট করব বলেই কিন্তু চলে এলাম। আমিও তো তাই জন্যই এলাম গৌরবদা। টোট ব্যাগ থেকে সোনালি মোড়কে মোড়ানো ছোট্ট একটা গিফট বের করে গৌরবের হাতে দিয়ে ওকে উইশ করলো সায়ন্তনী। এক বুক অভিমান আর 2 চোখ ভর্তি জল নিয়ে ক্যাফেটেরিয়ার দরজা ঠেলে বেরিয়ে এলো হিমাদ্রি। ভালোবাসার মানুষটিকে অন্য একজনের সঙ্গে একই টেবিলে বসে কথা বলতে দেখে কিরকম যেন দমটা বন্ধ হয়ে আসছিল হিমাদ্রির। এক্ষুনি এখান থেকে চলে যাবে হিমাদ্রি, কিছুতেই অপ্রস্তুত হতে দেবে না সায়ন্তনীকে। সায়ন্তনীকে নিজের থেকেও বেশি ভালোবাসে হিমাদ্রি। ও ভালো থাকুক, সবসময় এটাই চেয়েছে মন থেকে। যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে মেয়েটা, তাতেও কোনো আপত্তি নেই হিমাদ্রির। সত্যি তো কি বা দিতে পেরেছে মেয়েটাকে? না দামি গিফট, না একটু ঘুরতে যাওয়া, এমনকি একটু বেশি করে সময় পর্যন্ত দিতে পারেনি সায়ন্তনীকে। ছেলেটাকে দেখে বেশ বড়লোক আর সেটেলড মনে হলো হিমাদ্রির। ধীরে ধীরে হতাশা আর একাকিত্ব চেপে বসছে হিমাদ্রির মনে। বরাবরই মুখ চোরা ছেলেটা ক্রমশ গুটিয়ে যাচ্ছে খোলসের মধ্যে। না, একবার মুখোমুখি কথা বলতেই হবে। সায়ন্তনীর দিকটা পুরোপুরি না শুনে কিছুতেই কোনো ডিসিশন নেওয়া যাবে না। চট করে পকেট থেকে ফোনটা বের করে সায়ন্তনীকে কল করলো হিমাদ্রি। হ্যালো, বলো। হ্যাঁ, মানে তুই কি বাড়িতে? একটু দেখা করতাম। এখন? হ্যাঁ, কেন? কোনো অসুবিধা আছে? অসম্ভব শীতল শোনাচ্ছে হিমাদ্রির কণ্ঠস্বর। হঠাৎই ভয় লাগতে শুরু করলো সায়ন্তনীর। উফ, কি কুক্ষণেই যে এই গৌরবের সঙ্গে আলাপ হয়েছিল। ভয় ভয়ে উত্তর দিল সায়ন্তনী। আমি আসলে বাড়িতেই একটু কাজ করছিলাম। মা তো নেই, পিসির বাড়ি গেছে। আমি আধ ঘন্টার মধ্যেই ফ্রি হয়ে যাব। তুমি কি বাড়িতেই আসবে? না, কৃষ্ণচূড়া গাছটার নিচেই দাঁড়াচ্ছি, তুমি কাজ সেরে চলে এসো। হ্যালো হিমু। কথা শেষ না হতেই লাইনটা কেটে দিল হিমাদ্রি। বলছিলাম গৌরবদা, আমাকে এক্ষুনি উঠতে হবে, একটু আর্জেন্ট কাজ আছে। মানে এক্ষুনি? এখনো তো কেকটাই কাটা হলো না। প্লিজ প্লিজ কিছু মনে করো না, আমাকে এক্ষুনি উঠতে হবে। আমি আসি, হ্যাঁ, বাই। চটপট টেবিল ছেড়ে উঠে ক্যাফের দরজার দিকে এগিয়ে গেল সায়ন্তনী। গাছতলাতে যদি হিমাদ্রি দাঁড়িয়ে থাকে তাহলে কিছুতেই সোজা রাস্তায় পৌঁছলে হবে না, পিছনের দিকের রাস্তাটা ধরতে হবে। কিন্তু এতটা ঘুরে টোটো করে যেতে যেতে তো আধ ঘন্টা পেরিয়ে যাবে। হঠাৎ করেই পিছন থেকে গৌরব বলে উঠল, সায়ন্তনী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি তোমাকে পৌঁছে দিয়ে আসবো? না মানে তাহলে যদি একটু তাড়াতাড়ি হতো। আর আমারও তোমাকে 2-1টা কথা বলার আছে, সেটাও বলে নিতাম। যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে, তাই আর কিছু চিন্তা না করে সম্মতি জানালো সায়ন্তনী। ক্যাফে থেকে বেরিয়ে এসে গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন্তনী। পার্কিং লট থেকে গৌরব ওর বাইকটা আনতে গেছে। ক্যাফের উল্টো দিকের ছোট্ট গুমটিটার সামনে চুপ করে দাঁড়িয়েছিল হিমাদ্রি। না, সায়ন্তনীর মুখোমুখি হতে চায়নিও, কিন্তু কেন জানে না কিছুতেই ওখান থেকে নড়তে পারছে না। মনে হচ্ছে পায়ের তলায় কেউ আঠা লাগিয়ে দিয়েছে। এক দৃষ্টে ক্যাফের দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল হিমাদ্রি। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করেই সামনের গুমটিটার দিকে চোখ পড়ে সায়ন্তনীর। হাত পা যেন ক্রমশ অবশ হয়ে আসে। চোখে কি ভুল দেখছে ও, নাকি সত্যি ওখানে হিমাদ্রি দাঁড়িয়ে আছে? চলুন ম্যাডাম, আপনার ড্রাইভার তো রেডি। ব্যাস, কফিনে লাস্ট পেরেক মারাটাই বাকি ছিল। গৌরবকে সম্পূর্ণ উপেক্ষা করে এক দৌড়ে রাস্তাটা পার করলো সায়ন্তনী। হাঁপাতে হাঁপাতে হিমাদ্রির কাছে গিয়ে প্রশ্ন করলো সায়ন্তনী, তুমি তুমি এখানে? মেয়েটার অবস্থা দেখে হাসি পাচ্ছে হিমাদ্রির।
হাসিটা আড়াল না করেই সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করল হিমাদ্রি। রিয়েলি সায়ন্তনী, এই প্রশ্নটা কি তোমার করার কথা? বাই দ্য ওয়ে, কাকিমা তো বললেন না যে তোমরা বাড়ি শিফট করেছো? মরমে মরে যেতে ইচ্ছা করছে সায়ন্তনীর। মাথা নিচু করে নিল ও। টপ টপ করে চোখ দিয়ে জল পড়তে থাকলো। কত সহজ না? কি ভাবছো তোমার কান্না দেখেই হিমাদ্রি গলে জল হয়ে যাবে? না গো, এই মুহূর্তে কান্না অস্ত্রে কিচ্ছু কাজ হবে না। অবশ্য আমার গলে জল হয়ে যাওয়া বা না যাওয়াতে আর কি বা যায় আসে। তারপরে তোমার নতুন বন্ধুর সাথে আলাপ করিয়ে দাও। কি দেবে তো? ফুপিয়ে উঠল সায়ন্তনী। দূর থেকে সবটাই লক্ষ্য করছিল গৌরব। কোনো রকমে গাড়িটা স্ট্যান্ড করে এক ছুটে চলে এলো এই পারে। আরে কি হয়েছে সায়ন্তনী? এনি প্রবলেম? কিছু বলার মতো পরিস্থিতিতে নেই সায়ন্তনী। অসহায় দৃষ্টিতে হিমাদ্রির দিকে তাকালো ও। কিন্তু হিমাদ্রির চোখের দিকে তাকিয়েই প্রমাদ গুনল। এই শান্ত ছেলেটা রেগে গেলে যে কি তাণ্ডব করতে পারে সে বিষয়ে সম্পূর্ণ আইডিয়া রয়েছে সায়ন্তনীর। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রকম কোনো লক্ষণ সায়ন্তনী লক্ষ্য করল না। বরং বড্ড বেশি শান্ত দেখালো হিমাদ্রিকে। অদ্ভুত বিহেভ করলো হিমাদ্রি। আরে না না, কোনো সমস্যা নেই। আসলে হঠাৎ করেই দেখা হলো, আপনার সঙ্গে আলাপ করতে চাইলাম। আর দেখুন না কিরকম হেজিটেট করছে। বাই দ্য ওয়ে, আলাপ যখন ও করিয়ে দিচ্ছে না, আমি নিজেই নিজের আলাপটা সেরে নিই। হ্যালো, আমি হিমাদ্রি, সায়ন্তনীর এক্স। মাথায় বাজ পড়ল সায়ন্তনীর। অভিমানী দৃষ্টি নিয়ে হিমাদ্রির দিকে তাকালো সায়ন্তনী। সোশ্যাল মিডিয়ার দৌলতে হিমাদ্রির ছবি দেখেছে গৌরব। কিছুদিন আগেই সায়ন্তনীর কাছে জানতেও পেরেছে সায়ন্তনী কমিটেড। আর ওদের সম্পর্কটা নিয়ে ওদের পরিবার আর ও বেশ সিরিয়াস। আমতা আমতা করে বলে উঠল গৌরব। হ্যালো, আমি গৌরব, সায়ন্তনীর বন্ধু। আই মিন বন্ধুর দাদা। কিন্তু আমি তো জানতাম ইউ বোথ আর ইন আ রিলেশনশিপ। কিন্তু সায়ন্তনী তো তোমাদের ব্রেকআপের কোনো কথা আমাকে বলেনি। আই মিন কি করে হলো এসব, আর কবেই বা? আর সহ্য হলো না সায়ন্তনীর। হিমাদ্রির দিকে তাকিয়ে জোর গলায় বলে উঠল, আমি বাড়ি যাব। ও হ্যাঁ, শিওর। ওকে মিস্টার গৌরব, খুব ভালো লাগলো আলাপ করে। তাহলে সায়ন্তনী, গুড বাই। কেউ কিছু বলার আগেই হিমাদ্রি একটা চলন্ত টোটোকে দাঁড় করালো। টোটোর দিকে এগোতেই যাচ্ছিল, কিন্তু তখনই টান পড়ল বাঁ হাতটায়। মাথা নিচু করে সায়ন্তনী শক্ত করে ধরে রয়েছে হিমাদ্রির হাতটা। এতটাই শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলে এক্ষুনি হারিয়ে যাবে হিমাদ্রি। দীর্ঘশ্বাস ফেলল হিমাদ্রি। ঘুরে তাকালো সায়ন্তনীর দিকে। নাও হোয়াট? কি করতে বলছো আমাকে? বাড়ি যেতে চাইছো? বাড়ি যাও। ওই তো গৌরব তোমাকে পৌঁছে দেবে। অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে গৌরব। অজান্তেই মুখটা খানিকটা হা হয়ে গেছে ওর। দেখতে শুনতে এবং স্বভাবেও যথেষ্ট স্মার্ট গৌরব আজ হিমাদ্রিকে দেখে কিছুটা যেন গুটিয়ে গেছে ও। ফর্সা গোলগাল চেহারার ছেলেটার মধ্যে অসম্ভব রকমের একটা আত্মবিশ্বাস আর জেদ দেখতে পাচ্ছি গৌরব। হিমাদ্রির সামনে গৌরবের পার্সোনালিটিও খানিকটা ফিকে হয়ে যাচ্ছে যেন। হিমাদ্রির কাছে আরও একটু সরে গিয়ে মিনমিন করে বলে উঠল সায়ন্তনী, আমি তোমার সঙ্গে বাড়ি যাব। সে কি, রয়্যাল এনফিল্ড ছেড়ে টোটোতে? ঘোর কলি। আর কথা না বাড়িয়ে চুপচাপ টোটোতে উঠে বসল সায়ন্তনী। গৌরবের দিকে তাকিয়ে সামান্য একটু হেসে হিমাদ্রিও উঠল টোটোতে। ক্যাবলার মতো খানিকক্ষণ দাঁড়িয়ে রইল গৌরব আর মনে মনে বলল, আমার জন্য যদি তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গিয়ে থাকে
তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি তো শুধু বন্ধু হয়েই থাকতে চেয়েছিলাম, এর থেকে বেশি চাহিদা আমার ছিল না। মেয়েটা বড্ড ইনোসেন্ট, ওদের মধ্যে যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কোনো রকমে বাড়িতে পৌঁছে দরজা খুলেই এক দৌড়ে নিজের ঘরে চলে গেল সায়ন্তনী। একটা দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে বেরিয়ে আসছিল হিমাদ্রি, কিন্তু হঠাৎ করেই কি একটা মনে করে সায়ন্তনীর ঘরের দিকে এগিয়ে গেল হিমাদ্রি। বিছানার ওপর উপুর হয়ে ততক্ষণে অর্ধেক বালিশ ভিজিয়ে ফেলেছে সায়ন্তনী। গলায় একটা শব্দ করে সায়ন্তনীর উদ্দেশ্যে বলে উঠল হিমাদ্রি, বলছিলাম দরজাটা বন্ধ করে দে, আমি বেরোবো, দেরি হচ্ছে। ধীরে ধীরে উঠে বসল সায়ন্তনী। হিমাদ্রির দিকে পিঠ করেই বলতে শুরু করল, আমি আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধুই আমাকে ভুল বোঝা হচ্ছে। গৌরবদার সঙ্গে আমার পিকনিকে আলাপ হয়েছিল, খুব ভালো গৌরবদা, আমার দাদার মতো। আমি আমি শুধু একটু গল্প। আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি সায়ন্তনী, আর কিছু শুনতেও চাই না। ন্যায় অন্যায় বিচার করার আমি কি? আমার কাছে যেটা ন্যায়, হয়তো অন্যের কাছে সেটা অন্যায়। সম্পূর্ণটাই আসলে দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। হেমু, তুমি কিন্তু আমায় অযথাই ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? একটা অচেনা অজানা ছেলের সাথে দীর্ঘদিন ধরে ফোনে গল্প করে যাচ্ছ তুমি। সময়ে অসময়ে যখন তখন তার গাড়ি করে ক্যাফেতে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ। পড়াশোনা তো শিখেই উঠেছে। সেদিনই তো কাকিমার সাথে কথা হচ্ছিল। ইদানিং এতটাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তুমি যে ভোরবেলার আগে ঘুমোতে পর্যন্ত যেতে পারো না। কি চাইছোটা কি তুমি? আমি আমি কিছু চাইনি, আমি শুধু চাইছি তুমি আমায় ভুল বুঝো না। আমি শুধু গৌরবদার সঙ্গে একটু গল্প করেছি, বিশ্বাস করো, যেমনটা পায়েল স্বর্ণালী ওদের সঙ্গে গল্প করি। গৌরবদার খারাপ কোনো ইন্টেনশন নেই হিমু, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কার কি ইন্টেনশন রয়েছে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু এসবের মধ্যে ইনভলভ হয়ে তোমার ক্ষতি হচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আর সেটা দেখেও কি করে চুপ করে থাকবো বলো তো? দীর্ঘদিন ধরে তুমি আমায় মিথ্যে কথা বলে যাচ্ছ। কেন? আমি সব কিছু বুঝেও কোনোদিন কোনো প্রশ্ন করেছি তোমায়? বিশ্বাস করি, সেই জন্যই তো প্রশ্ন করি না। আমি তোমায় তোমার থেকে বেশি ভালো করে চিনি সায়ন্তনী। সবই যখন বোঝো জানো, তাহলে আমায় প্রশ্ন করো না কেন? আমি জানি তোমার আমার জন্য আর সময় নেই। তুমি তুমি এখন আমাকে আর ভালোই বাসো না। দেখলে, তোমার মনের মতো কথা না হলেই কিরকম ভাবে আমি দোষী হয়ে যাই। তোমার মনের মতো করে চলতে চলতে আমি ক্লান্ত সায়ন্তনী। আমার সমস্যাটা কিছুতেই বোঝার চেষ্টা করো না তুমি। তাহলে কি করে আশা করো তোমার সব সমস্যার সমাধান তুমি আমার কাছে পাবে? আসছি, দরজাটা বন্ধ করে দাও। না না না, তুমি যাবে না, না না হেমাদ্রি, না 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 না। জেদ করো না সায়ন্তনী, তোমার এই জেদে আমার আর কিচ্ছু যাবে আসবে না। আর হ্যাঁ শোনো, আমার একটু সময় চাই, একটু ভাবতে দাও আমায়। কিছুদিন ব্রেক চাই। তুমিও চিন্তা ভাবনা করো। যদি এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে শুধু শুধু এটা বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। পায়ের শব্দ তুলে সিঁড়ি দিয়ে নেমে গেল হিমাদ্রি। অবাক চোখে তাকিয়ে রইল সায়ন্তনী। কেমন যেন হালকা লাগছে, অনেকটা ভার যেন হঠাৎ করেই কমে গিয়েছে। বুকে অসম্ভব যন্ত্রণা, কেউ যেন গলাটা টিপে ধরছে, দম বন্ধ হয়ে আসছে। ধপ করে বিছানায় আবার শুয়ে পড়ল সায়ন্তনী, ভেঙে পড়ল কান্নায়।
এরপর কি হলো? আরে ধুর, সব কিছুর হ্যাপি এন্ডিং করতেই হবে তার কোনো মানে আছে নাকি? আরে এমনটা তো হতেই পারে যে এরপর আর কোনোদিন দেখাই হলো না সায়ন্তনীর আর হিমাদ্রির। আবার এটাও হতে পারে যে ভুল বোঝাবুঝি মিটিয়ে শুরু হলো অভিমান, আর অভিমানের পালা শেষ হলো মধ্যরাত্রের ফোন কলের পর। তারপরেই হয়তো কালের নিয়মে কয়েক বছর পর বেজে উঠবে সানাই। কি আপনাদের কোনটা ভাবতে ভালো লাগছে, প্রথম অপশনটা নাকি দ্বিতীয়টা? যেটা ভাবছেন নিজেদের কল্পনায় সেটাই ভেবে নিন না, সেটাই না হয় ওদের জীবনের প্রথম ভালোবাসার গল্প হোক। তবে হ্যাঁ, আমি কি ভাবছি ওদের নিয়ে, এই সম্পর্কের পরিণতি নিয়ে, সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন। যদি দেখি যে এর পরিণতি জানতে আপনারা ভীষণই উদগ্রীব, তাহলে তো দ্বিতীয় পর্ব নিয়ে ভাবতেই হচ্ছে। তবে আজকের গল্প এতটুকুই। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প প্রথম প্রেম। আচ্ছা, খুব জানতে ইচ্ছে করছে, আপনাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো প্রথম প্রেমের অভিজ্ঞতা তো নিশ্চয়ই থাকবে। সেই প্রথম প্রেমের অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, চলে আসি আগের পর্বের যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। সঞ্চারী নায়েক, শ্রীকান্ত, শিয়াম ইসলাম, সৌরভ সামন্ত, ব্রহ্মপুত্র, আয়েশা খাতুন, স্নেহা দাস, শিল্পা কোলে, প্রীতি সিং, ইরফান হাওলাদার, রাকেশ সহ অনেকেই আগের পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন। সৌরিমার তরফ থেকে রিকোয়েস্ট ছিল যেন সৌরিমার নামটা আমি অ্যানাউন্স করি, আর আমি কিন্তু সেটা করলাম সৌরিমা। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলে আসি আজকের পর্বের প্রশ্নে। বলতে পারবে সায়ন্তনীর কোন রঙের গোলাপ বেশি পছন্দের ছিল? অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমাদের উত্তর। সঠিক 10 জনের নাম প্রতি পর্বের মতো আগামী পর্বেও ঘোষণা করব। আর হ্যাঁ, এতক্ষণে তো জেনেই গেছো, পরের সপ্তাহ থেকে আমরা ভালোবাসার মরশুম প্রতি সপ্তাহে আর একদিন নয় 2 দিন করে তোমাদের জন্য গল্প নিয়ে আসব। প্রতি মঙ্গলবার দুপুর 3:30 যেমন একটা করে নতুন গল্প আসে তেমন তো থাকবেই, তার সাথে প্রতি শুক্রবার সন্ধে 8টায় থাকবে ভালোবাসার সিরিজ গল্প। এই গল্পের আরও ডিটেল যদি জানতে হয় তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্কটা টাচ করে ফেসবুক পেজটা ফলো করে দাও। ওখানে আমরা জলদি আপডেট দেব কোন গল্প আসছে আর গল্পের নামই বা কী, সব আপডেট পেয়ে যাবে ওখানেই। তাহলে কথা হচ্ছে না, আগামী মঙ্গলবার নয়, কথা তার আগেই হচ্ছে। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর প্রতি সপ্তাহে মঙ্গল এবং শুক্র। ভালো থেকো সবাই। অবশ্যই ভালোবাসার মরশুম চ্যানেলটিকে সঙ্গে রেখো। আর যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হও, যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে যাও, যাতে পরের গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে বিরক্তিকর নোটিফিকেশনটা তোমাদের ফোনের স্ক্রিনে ভেসে ওঠে। তাই তো, তাহলে চলি আজ।